বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মধু চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। আমি আর আপনি প্রতিদিন রাতে এক রুমে থাকতাম, কিন্তু মাঝে মধ্যে প্রায় লক্ষ্য করতাম আবু গভীর রাতে ঘুম থেকে উঠে অন্ধকারে কোথায় যেন চলে যেত। আবার 2 থেকে 3 ঘন্টা পর সেখান থেকে এসে চুপি চুপি করে আমার পাশে শুয়ে পড়ত। কিন্তু যখন আপু আমার পাশে এসে শীত, তখন আপুকে খুব পরিশ্রমী এবং ক্লান্তির মনে হতো। মনে হচ্ছে কোনো পরিশ্রমের কাজ করে এসেছি। একদিন আমি ঘটনাটি রহস্য জানার জন্য আপু যখন গভীর রাতে অন্ধকার রুম থেকে বেরিয়ে যায়, তখন আমি সেই ঘটনা রহস্যই জানার জন্য আপুর পিছন পিছন গেলাম। আমি দেখতে পেলাম আপু আস্তে আস্তে করে বাড়িওয়ালা রুমে প্রবেশ করেছে। তারপর আমি ভাবলাম, দেখি আপু বাড়িওয়ালার সাথে কি করে। তাই ঘটনাটি জানার জন্য দরজার পাশে কান পেতে দাঁড়িয়ে রইলাম। একটু পর যা শুনতে পেলাম তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটা শুনবে। তবে গল্পটি শোনার পূর্বে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমি নূরজাহান নূর। কেমন আছো তোমরা সবাই? আমি আবারও চলে আসলাম তোমাদেরকে মজা দেওয়ার জন্য আর একটি নতুন গল্প নিয়ে। আজকে গল্পটি আমার নিজের বাস্তব জীবনের একটি গল্প। বন্ধুরা, বর্তমানে আমার বয়স 30। তবে আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলব, তখন আমার বয়স ছিল 15। ছোটবেলা থেকেই আমাদের বাবা মারা যায়। আমাদের কোনো ভাই নেই। আমরা 2 বোন। মা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করে তুলেছেন। কিন্তু দুঃখের ব্যাপার হলো, যখন আমার বয়স 12 কি 13 হবে এবং আমার বড় বোনের বয়স 15 থেকে 16 হবে, তখন আমার মা ও মারা যায়। আর এদিকে আমাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না, যে কারণে আমরা এলাকার কিছু মানুষের সহায়তায় চলে আসি আমাদের গ্রামের বাড়ি থেকে ঢাকা শহরে কাজের সন্ধানে। আমার বড় বোনের নাম শিমুল। আমি আর শিমুল আপা আমাদের এলাকার এক আত্মীয়র বাসায় এসে উঠলাম। কিন্তু ঢাকা শহর, কেউ কাউকে এক বেলা খেতে দেবে, কিন্তু থাকার স্থান দিবে না, দেওয়াটা কষ্টকর হয়ে যায়। ঢাকা শহর আজব শহর। মানুষের বসবাসের জন্য সামান্যটুকু জায়গা দিবে, এটা কেউ চাইলেও দিতে পারে না, কারণ এখানে বসবাসের জায়গা খুবই সীমিত। আমি এবং আমার বড় আপু শিমুল আপুকে নিয়ে আমাদের এই আত্মীয়ের বাসায় খুব কষ্ট করে 2 দিন রইলাম। 2 দিন থাকার পর আমরা কি করব বুঝতে পারছি না। আমাদের হাতে তখন অল্প কিছু টাকা ছিল, যা দিয়ে আমরা কোনো রকম চলতে পারতাম। কিন্তু বাসা ভাড়া নেওয়ার মতো টাকা আমাদের কাছে ছিল না তখন। আমি আর শিমুল আপু খুব চিন্তায় পড়ে গেলাম। চিন্তা করতে করতে আমরা একটা বাসা খুঁজছি, যাতে কিছুদিন পরে আমরা কিছু করে টাকা পয়সা দিতে পারি। এমন একটা সুবিধার বাড়িওয়ালা খুঁজতেছিলাম। আর এদিকে আমার বড় বোন শিমুল আপু একটি গার্মেন্টসের চাকরি পেয়েছে। আমাদের এলাকার এক আত্মীয়ের মাধ্যমে তিনি গার্মেন্টসের চাকরি পেয়েছেন। বদলাপুর চাকরি পেয়েছেন, ঠিক আছে, কিন্তু আমি কি করব? আমার বয়স তো কম। তাছাড়া আমি ছোট মানুষ, আমাকে তো আর গার্মেন্টসে নেবে না। যাই হোক, আমি মাস 2 এভাবে রইলাম। আর এদিকে আমার বড় বোন চাকরি পাওয়ার সুবাদে এমন একজন বাড়িওয়ালা পেয়েছিলাম, যাকে আমরা 1 মাস পরে টাকা দিয়েছিলাম। প্রথম ভেবেছিলাম বাড়িওয়ালা লোকটি অনেক ভালো, কারণ আমাদের বিপদের সময় সে অনেক হাল ধরেছে, আমাদেরকে অনেক সহায়তা করেছে। যাই হোক, বাড়িওয়ালার 2 ছেলে 1 মেয়ে, তাদের সবাইকে বাড়িওয়ালা বিয়ে দিয়ে দিয়েছে। আর বাড়িওয়ালার বউ মারা গিয়েছে অনেক আগেই। কিন্তু বাড়িওয়ালা যে একটা ভয়ঙ্কর কাজ করবে, তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার বড় বোন শিমুল আপু ইদানিং তাকে খুব রোমান্টিক মনে হচ্ছে। কিন্তু আপুকে কেন এরকম রোমান্টিক মনে হচ্ছে তা কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি আর আপু একদিন একসাথে শুয়ে রইলাম রাতে, কিন্তু মধ্যরাতে কিসের জেন সন্দেহে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি আপু আমার পাশে নেই। আপু আমার পাশে নেই। এ অবস্থা দেখে আমার ভিতরটা কেঁপে উঠল। মনে মনে ভাবতে লাগলাম, কোথায় গেল আমার আপু? আমাদের কিছু ঘর, নিজের রুম সহ খুব ভালো করে সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও আপুকে পেলাম না। শুয়ে শুয়ে মনে মনে চিন্তা করতে লাগলাম, তাহলে আপনি গেল কোথায়? রাত যখন 3টা থেকে 4টা বাজে, তখন আমি দেখতে পেলাম আপু কোথায় থেকে যান।
আমাদের রুমে প্রবেশ করছে। আপু আসতেই আমি জিজ্ঞেস করলাম, আপু কোথায় গিয়েছিলেন এত রাতে? আমি তোমাকে অনেক জায়গায় খুঁজছি, কিন্তু পাই নাই। কোথায় গিয়েছিলে আপু, বলো না। আপু কোনো কথা না বলে একবারে চুপ করে রইল। চুপ করে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ল। আর এদিকে আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আমার আপু তো এমন ছিল না। হঠাৎ করে আপুর কি হয়ে গেল? আমার আপু দেখতে অনেক সুন্দরী, অনেক সুশ্রী। আমার আপু অনেক স্মার্টও বটে। পরের দিন সকালে উঠে আপু একবারে রেডি হয়ে আবার গার্মেন্টসে কাজের উদ্দেশ্যে চলে গেল। আর আমার বয়স কম হয়, আমি তো আর গার্মেন্টসের চাকরিতে ঢুকতে পারছি না। কিন্তু মনে মনে ভাবছি, আমার বোনের উপর আর কতদিন চলব? আমার একটা কিছু করতে হবে। তাই আমি একটা চাকরি খুঁজতে শুরু করি। খুঁজতে খুঁজতে আমি একটা চাকরি পেয়ে যাই, একটি কারখানার প্যাকেজিংয়ের কাজ। যাই হোক, এভাবেই চলছিল আমাদের জীবন। কিন্তু আমাদের সবকিছুই স্বাভাবিক ছিল, সবকিছুই ঠিক ছিল। কিন্তু একটি জিনিসেই আমার বিবেককে বারবার বাধা দিতে শুরু করল। আর তা হলো, আমরা যে রুমে থাকতাম, সেই রুমটাতে আমি আর আমার আপু একসাথে থাকতাম। কিন্তু রাত যখন গভীর হতো তখন আমি ঘুম থেকে উঠে দেখতাম প্রায় প্রায় আপু আমার সাথে আমাদের বিচারে নেই। মনটা তখন খুব খারাপ হয়ে যেত। এ ব্যাপারে আপুকে জিজ্ঞেস করলে আপু কোনো কিছু বলতো না। ব্যাপারটা আমার কাছে খুব রহস্যজনক মনে হলো। যেখানে আমার নিজের আপন বড় বোন রাতের অন্ধকারে কোথায় যায়, আমি ঘুম থেকে উঠে দেখি আমার পাশে নেই। একদিন আমি ভাবলাম, আপু কোথায় যায়, কি করে? এই রহস্যটা আমাকে জানতেই হবে। আমি একদিন ভাবলাম যে আজকে সারা রাত ঘুমাব না, কিন্তু ঘুমের ভান ধরে পড়ে রইব। দেখবা আমার বড় আপু কোথায় যায়। রাত যখন 1-2টা বাজে, তখন দেখলাম আপু আস্তে আস্তে উঠে দরজা খুলে কোথায় যেন যাচ্ছে। আমিও চট করে উঠে গেলাম। উঠে আপুর পিছু নিলাম। এমনভাবে পিছু নিলাম যাতে আপু কোনোভাবেই বুঝতে না পারে যে আমি তার পিছু নিচ্ছি। আমি দেখতে পেলাম আপু আস্তে আস্তে করে আমাদের বিল্ডিংয়ের 4 তলায় গেল। আমি ভাবলাম, আপু 4 তলায় কি করে? এখানে তো বাড়িওয়ালার থাকে, আর বাড়িওয়ালার বাসায় তো কেউ নেই। বাড়িওয়ালা শুধু একলা ছেলে মেয়ে সবাইকে বিয়ে দিয়েছে। তার বয়স প্রায় 55 থেকে 60-এর মতো হবে। বাড়িওয়ালার বয়স যদিও একটু বেশি, কিন্তু সে দেখতে এখনো অনেক শক্তিশালী পুরুষের মতো। আর তাছাড়াও বাড়িওয়ালা শরীরের প্রতি খুব কেয়ার করে। তাদের কোনো অভাব নাই তো, যে কারণে শরীর স্বাস্থ্যের প্রতি তারা প্রচুর যত্নশীল হয়। আমি দেখতে পেলাম আপু আস্তে আস্তে করে বাড়িওয়ালার যে রুমে থাকে সে রুমে প্রবেশ করে গেল। কিন্তু আমি একটা জিনিস দেখে খুব আতঙ্কিত হয়ে গেলাম। বাড়িওয়ালার রুমের দরজা ভেতর থেকে লাগানো ছিল না। তাহলে কি প্রতিদিন ও সেখানে যেত? ভাবতেই মনের ভেতরটা ফুপিয়ে কেঁদে উঠল। আপু সরাসরি বাড়িওয়ালা রুমের ভিতর ঢুকে গেল। ঢুকে গিয়ে আস্তে আস্তে করে দরজা ভিতর থেকে লাগিয়ে দিন। আমি খুব সাবধানতার সাথে আস্তে আস্তে বাড়িওয়ালার দরজার সামনে গিয়ে কান পেতে শোনার চেষ্টা করলাম সেখানে কি হচ্ছে। আপু সেখানে কি করে, কি হচ্ছে সেটা জানার জন্য আমি সেখানে কিছুক্ষণ কান পেতে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে শুনতে পেলাম সেখান থেকে এক অদ্ভুত ধরনের আওয়াজ আসছে। যে আওয়াজটা শুনে আমার সমস্ত গায়ে শিহরিত হয়ে উঠল। বাড়িওয়ালার সাথে আপুর এরকম অবস্থা দেখে আমার খুব খারাপ লেগেছিল। কিন্তু রুমের ভিতরে কি হচ্ছে আর এরকম অদ্ভুত আওয়াজ আমি কখনো শুনি নাই। এরকম অদ্ভুত আওয়াজ কেন হয় আমি কিছুতেই বুঝতে পারি নাই। এভাবে প্রায় 10-15 দিন আপুকে লক্ষ্য করলাম সেখানে বাড়িওয়ালা রুমে যায়। যাওয়ার সাথে সাথে কি রকম একটা অদ্ভুত আওয়াজ আসে। তারপর একদিন আমি মনে মনে ভাবলাম আমাকে সেই রহস্য খুঁজে বের করতে হবে। আপু সেই রুমে গিয়ে কি করে, আর কেনই বা 60 মধ্য একজন বয়স্ক লোকের সাথে আপু কি করে? ঘটনার রহস্য জানার জন্য একদিন আমি কৌশলে বাড়িওয়ালার রুমের খাটের নিচে গিয়ে বসে থাকি। আর আপুকে বললাম, আপু আমি আমার এক বান্ধবীর বাসায় বেড়াতে যাচ্ছি। আজকে মনে হয় আমি আর আসতে পারবো না। রাত যখন 1-1টা বাজে তখন লক্ষ্য করলাম আমার আপু বাড়িওয়ালার এখানে আসছে। আপু বাড়িওয়ালার এখানে আসতে বাড়িওয়ালা আপুর সাথে এমন বাজে আচরণ করা শুরু করল, যা দেখে আমার 2 চোখ মুছে যাওয়ার মতো অবস্থা হলো। কিছুক্ষণ আমি অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর
আমি আমার নিজেকে আর কন্ট্রোল করতে অসহনীয় হয়ে গিয়েছিলাম। কাঠের নিচ থেকে আমি বেরিয়ে আসলাম। আমাকে দেখে আপু এবং বাড়িওয়ালা দুজনেই চমকে গেল। তারা দুজনেই যেমন চরম লজ্জায় পড়ে গেল। আমি আপনাকে বললাম, আপু তুমি আমার বোন হয়ে এই ৬০ বছরের একটা বন্ধুর সাথে তুমি এরকম কাজ করতে তোমার লজ্জা করল না? বাড়িওয়ালা এবং আপু দুজনে আমার সামনে মাথা নিচু করে রইল। তারপর আমি আপনাকে বললাম, আপু কেন তুমি এরকম কাজটা করলে? একটু বলো না আমাকে। দুনিয়াতে কি তোমার ছেলে মানুষের অভাব ছিল? তাই বলে তুমি একটা ৬০ বছরের বুড়োর সাথে আছি? আপু আপু কিছুক্ষণ নীরব থেকে আমার প্রশ্নের উত্তর দিতে শুরু করল। আপু আমাকে বলল, বোন নূরজাহান, আমরা যখন খুব অভাবে পড়ে এই শহরে এসেছিলাম তখন খুব ছোট। তখন এই লোকটা আমাকে অনেক হেল্প করেছে, যার প্রতিদান দেওয়ার জন্য আমি প্রতিদিন তার এখানে আসতাম। কিন্তু আস্তে আস্তে কখন যে কোনো সময় আমি তার প্রেমে পড়ে যাই। আমি তাকে ভালোবেসে ফেলি, তা নিজেও বলতে পারি না। এক পর্যায়ে আমরা বিয়ে করিনি বোন, আমরা এখন স্বামী স্ত্রী। কিন্তু এই সমাজকে বুঝতে দেই না। আমার বর বোন শিমুলপুর কাছ থেকে এরকম ধরনের কথা শুনে আমার কিছুটা খারাপ লেগেছিল। তারপর ভাবলাম, যেহেতু আমার বর বোন তাকে বিয়ে করে নিয়েছে, তাতে তো কোনো সমস্যা নেই। আমি আমার বোনকে বললাম, তাহলে লুকিয়ে কেন? আমরা স্বামী স্ত্রী তা প্রকাশ করো। তোমার স্বামীর বয়স বেশি হয়েছে, তাতে কি হয়েছে? যেহেতু তুমি বিয়ে করে ফেলেছ, তাহলে এটা প্রকাশ করতে অসুবিধাটা কোথায়? তারপর এক পর্যায়ে আমার বোন এবং বাড়িওয়ালা আমার বোনকে স্বীকৃতি দিয়ে সমাজের কাছে এটা প্রকাশ করল। কিন্তু বাড়িওয়ালার স্বভাব চরিত্র খুব একটা ভাল ছিল না। সে আমার দিকে মাঝে মধ্যে কেমন করে জেনে তাকিয়ে থাকত। আর সবচেয়ে বড় কথা হলো, যখন আমার আপু তাদের বিয়ের কথা প্রকাশ করে, তখন থেকে আমি আপনাদের বাসায় থাকি। আর আমার দুলাভাই আমার দিকে প্রায় প্রায় জেগে থাকত। আমাকে লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করত। আপুর বিয়ে হওয়ার পর আপু গার্মেন্টসের চাকরি করে না। গার্মেন্টসে চাকরি টোটাল ছেড়ে দিয়েছে। আমাকে কোনো কিছু করতে দেয় না। দুলাভাই আমাদের ফ্যামিলির সমস্ত খরচ বহন করে। একদিন যখন আমি ঘুমিয়ে রইলাম, গভীর রাতের লক্ষ্য করলাম কেউ আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। প্রথমত আমি ভাবছিলাম সেটা আমি স্বপ্ন দেখছি, কিন্তু যখন বিষয়টি আরও জটিল হতে শুরু করল, তখন আমার ঘুম ভেঙে গেল। আমি অনেক জোরাজুরি করার চেষ্টা করছি ছোটার জন্য, কিন্তু কোনোভাবেই ছুতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন আমার উপর ক্ষুধার্ত বাঘের মতো আক্রমণ করেছিল। শেষ পর্যন্ত অনেক পরিশ্রম করে আমি তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমার রুমের বাতি অন করতে দেখলাম। সে তো আর কেউ নয়, সে আমার বর বোনের স্বামী, অর্থাৎ আমার দুলাভাই। ৭ বছরের মধ্যে একটা লোকের যে এত পাওয়ার, এত শক্তি, তা যদি তার সাথে আমি ঘনিষ্ঠ না হতাম, তাহলে কখনো কল্পনাই করতে পারতাম না। অবশেষে আমার দুলাভাই আমার উপর যে অন্যায় অত্যাচার জুলুম করেছিল, প্রথমত ভেবেছিলাম সেটা আমার কিছু হবে না, কিন্তু ২ থেকে ২.৫ মাস পর আমি অনুভব করতে পারলাম যে আমি সন্তান সম্ভবা। বিষয়টি যখন আমি জানতে পারি, তখন আমার খুব খারাপ লেগেছিল। আমি কি করব কিছু খুঁজে পাচ্ছিলাম না। তারপর আপুর কাছে বিষয়টি পরিষ্কার করে খুলে বলি, আপু দুলাভাইকে অনেক বকাবকি করে, অনেক তিরস্কার করার পরে আপনি যেই সিদ্ধান্ত নিল যে দুলাভাইয়ের সাথে আমাকে বিয়ে দিবে, আর তা না হলে সন্তানের কি হবে? সন্তানের এমন এক পর্যায়ে গেল যেখানে যদি সন্তানটাকে আমি নষ্ট করে ফেলি, তাহলে আমার জীবনের হুমকি হয়ে দাঁড়াবে। ডাক্তারের কাছে পরামর্শ নিলে ডাক্তার বলল, এটা নষ্ট করার কোনো ভাবে উচিত না। তারপর আপনি নিজের থেকেই আমার দুলাভাইকে বিয়ে দিয়ে দিন। হয়ে গেলাম বনে বনে সত্যি। বন্ধুরা, এখন আমি আর আমার বোন মিলে খুব ভালোই আছি। বন্ধুরা, যদিও আমার দুলাভাই প্লাস জামা একটু বয়স বেশি, তারপরেও আমাদেরকে তিনি খুব সুখে রাখেন। বন্ধুরা, তোমরা সকলে আমার জন্য দোয়া করবেন। পরিশেষে আমি তোমাদেরকে বলব, বন্ধুরা, এই পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি লোক আছে। তাদের মধ্যে কোনটা মুখ আর কোনটা মুখোশ তা চিনা খুবই কঠিন। আর এমন কিছু ঘটনা এ পৃথিবীতে ঘটে যা সাধারণত স্বাভাবিক কোনো মানুষ মেনে নিতে খুবই কষ্ট হয়। আর আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। তারপরেও ভাগ্যের পরিহাসে মেনে নিতে বাধ্য হয়েছিলাম। বন্ধুরা, আজকে এই পর্যন্তই।
আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দেব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।